প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম দেশীয় সংবাদ মাধ্যমকে আয়নাঘরে না নেওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন আয়নাঘরের কক্ষ ছোট এবং হাঁটার জায়গা অনেক সরু বলে সেখানে সবাইকে নিয়ে যাওয়া কঠিন। বিদেশিদের নিয়ে যাওয়া গেল, তাদের জন্য জায়গা হলো, দেশি সাংবাদিকরা কি মানে ছোট এবং সরু জায়গায় হাঁটতে পারে না এমন কিছু? আপনি কি গিয়েছিলেন সেখানে? হ্যাঁ, আমি গিয়েছি। আপনিও গিয়েছেন। এতজন লোক যেতে পারলো, দেশীয় গণমাধ্যম কর্মীদের বা সাংবাদিকদের যাবার মতো আসলে সুযোগ হলো না? আমি ঠিক বুঝতে পারলাম না। আমি আগেই উত্তরটা দিয়েছি। আপনি যেটা বলছিলেন সাংবাদিকদের সাথে কথা বলা হয়েছে কিনা বা ওই ধরনের পরামর্শ হয়েছে কিনা, এটা আসলে প্রধান উপদেষ্টা একটা প্রোটোকলের বিষয়ও আছে এখানে, যে কতজন যেতে পারবেন কতজন যেতে পারবেন না। আমি আপনাকে শুধু একটু বর্ণনা দিই। আমি অলরেডি ফেসবুকে বেশ কিছু ভিডিও দিয়েছি, আপনি নিশ্চয়ই দেখেছেন ভিডিওগুলো, যে কিসের মধ্য দিয়ে আসলে আমাদের ঢুকতে হয়েছে এবং কোথায় আসলে যেতে হয়েছে। সেখানে টর্চ নিয়ে ঢুকতে হয় বড় বড়, এবং মাস্ক পরতে হয় কারণ এতই ধুলা, এতই বাজে অবস্থা। সেখান থেকে বের হওয়ার পর প্রত্যেকেরই আসলে বমি পাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়েছে। সুতরাং এবং আমরা যে কয়জন গেছি সেই কয়জনই আসলে নানা রকম ঝামেলার মধ্যে পড়েছেন আর কি, যে ভিডিও করতে পারছেন না, ছবি নিতে পারছেন না, প্রধান উপদেষ্টার সাথে একটা প্রোটোকল আছেন, তিনি ঢুকতে পারছেন না, নানা রকমের ঝামেলা তৈরি হয়েছে। সুতরাং সাংবাদিকরা যেতে পারেননি, এটা নিয়ে আবারও দুঃখ প্রকাশ করছি। এবং আমি মনে করি এখানে বিতর্কের কিছু নেই। আপনি একটা গুরুতর অভিযোগ করেছেন যে উপদেষ্টারা দেশীয় গণমাধ্যমে কথা বলেন না, তারা শুধু বিদেশি সাংবাদিকদের ইন্টারভিউ দেন। আমি মনে করি এটা আসলে পুরোপুরি সত্য নয়, কারণ কিছু সিলেক্টিভ গণমাধ্যম তিনি ইন্টারভিউ দিয়েছেন। আমি আসলে বাংলাদেশের কোনো টেলিভিশনে এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টার কোনো ইন্টারভিউ দেখিনি। আমি দেখেছি পত্রিকাকে দিয়েছেন, কিন্তু যাই হোক সেটা এখানকার আলোচনার বিষয় নয়। কিন্তু পালা করে বোধহয় দেশি গণমাধ্যমকে একটা সুযোগ দেওয়া যেত, সেই বিষয়টা আমি একটু বলি। আসবো নিশ্চয়ই আপনার কাছে, আপনার আরো কথা থাকলে নিশ্চয়ই আপনি উত্তর দিতে পারবেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যারিস্টার সানি আব্দুল হক, তিনি এবি পার্টির সহকারী সদস্য সচিব। ব্যারিস্টার সানি আব্দুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়নাঘর গত 24 ঘন্টার আলোচনার মূল বিষয়বস্তু। কেউ প্রশ্ন তুলেছেন মেটালের চেয়ার নিয়ে, দেয়ালের নতুন রং নিয়ে, সিলিং ফ্যান, হাই কমোড, লাল তোয়ালে নিয়ে। দেশীয় গণমাধ্যমকে সাথে নিয়ে গেলে এইসব বিতর্ক এমনভাবে হওয়ার সুযোগ কম হতো বলে আপনি মনে করেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। একটা সংশোধনী আছে। আমি আমাদের যে দলীয় কাউন্সিল হয়েছে, এরপর আমার নতুন পদ হচ্ছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আগে আমি সহকারী সদস্য সচিব ছিলাম। দেশীয় গণমাধ্যমকে যদি আরও নেওয়া যেত, এটা আরও বেশি এঙ্গেজিং হতো। কিন্তু যেমনটা কিছু আগে শুনছিলাম যে তাদের লজিস্টিক্স সাপোর্টের ঘাটতি ছিল বা একটা সংখ্যার ঘাটতি ছিল, এই কারণে তারা হয়তো পরিপূর্ণ টিম নিয়ে বা সবাইকে হয়তো সেখানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ করতে পারে নাই। তো যত বেশি মিডিয়া এঙ্গেজ করতে পারতো ততই ভালো হতো। একটা জিনিস বলে রাখি যে আল জাজিরাকে এখানে অ্যালাউ করা হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আল জাজিরা একটা ওল্ড প্রাইম মিনিস্টার্স ম্যান এরকম একটা রিপোর্ট করেছিল কয়েক বছর আগে। তো এখানে আল জাজিরার প্রতি অলরেডি একটা মানে কাইন্ড অফ যে তারা হয়তো অ্যান্টি যে আগের রেজিমের, এটা হয়তো একটা এস্টাবলিশমেন্টের একটা ধারণা আছে আর কি। সেক্ষেত্রে শুধুই আল জাজিরাকে অ্যালাউ করা, অন্যান্য বিদেশি গণমাধ্যমকে অ্যালাউ না করা বা আমন্ত্রণ না জানানো, এটা বোধ করি খুব বেশি সুবিধা বয়ে আনে নেই। এই জন্য এটা আরও বেশি অবাধ করার প্রয়োজন ছিল এবং আরও বেশি গণমাধ্যমকে এঙ্গেজ করতে পারলে এটা আরও বেশি গ্রহণযোগ্যতা লাভ করতে বলে আমি মনে করি। জি, আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আপনার মতামতটা একটু নিয়ে নেই ছোট করে, যদিও প্রথম পর্বে সেটা নিয়ে আলোচনা অলমোস্ট শেষ। মিস্টার সানি আব্দুল হক প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরে ইলেকশন, আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বললেন নো ইলেকশন উইদাউট রিফর্মস, মানে সংস্কার ছাড়া নির্বাচন নয়। সিচুয়েশন কোন দিকে যাচ্ছে? এবি পার্টি কি চাচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এখন তো আলোচনার সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে আসলে নির্বাচন। এখন অনেক দল আছে যারা অনেক চাপাচাপি করছে আর কি, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। অনেকটা উতলা ভাব যে এমন পর্যায়ে চলে গেছে যে এখনই দিন, ক্ষণ, সময়, তারিখ সব বেঁধে দিতে হবে। নির্বাচন বোধহয় এমন একটা ম্যাজিক্যাল একটা টুল যে এই নির্বাচনটা হয়ে গেলে বোধহয় আমরা ওভারনাইট খুব নর্মালিটি রেস্টোর করবে, আমরা হঠাৎ করে হয়তো অনেক বেশি পরিবর্তন হব। আসলে আই ডোন্ট থিঙ্ক দ্যার ইজ এনি ম্যাজিক। তো নির্বাচন যে একমাত্র সমাধান তেমনটা বোধ করি না। এখন সংস্কার করার পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন সংস্কার বলতে আমরা কি বোঝাতে চাইছি? হোয়াট ইজ দ্য
এক্সটেন্ট, এই লাইন অ্যান্ড লিমিটটা কি আসলে? আমি মনে করি একটা ঐক্যমত্যই হচ্ছে এই সংস্কার কোন পর্যন্ত হবে, এরপর নির্বাচন হবে। কারণ সংস্কার তো কোনো সায়েন্টিফিক স্কেল বা কোনো ব্যারোমিটার নেই যাকে আমরা মনে করব যে এই পরিমাণ সংস্কার হলে এটাকে মোটামুটি বলা যেতে পারে, তারপরে বড় আকারে হতে পারে বা ছোট আকারে। তো আসলে সংস্কার সাধিত হওয়া উচিত এবং এটা সবার কনসেনসাসের ভিত্তিতে, সবার ঐকমত্যের ভিত্তিতে আমরা রাজনৈতিক দল, স্টেক হোল্ডার্স, অংশীজন যত আছে সবাই একসাথে মিলে বসে যদি আমরা একমত হতে পারি যে এটাকে আমরা সংস্কার বলছি, এরপরে নির্বাচন, তাহলে এটা দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে। কিন্তু শুধু শুধু নির্বাচনের জন্য চাপ দেওয়া, আসলে একটা জিনিস খেয়াল করুন, একটা নির্বাচন অনুষ্ঠানের জন্যই কি আসলে এই আপরাইজিং হয়েছে? আপনি যদি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন শহরে যদি আপনি যে দেয়াল লেখনগুলো খেয়াল করেন, গ্রাফিটিগুলো খেয়াল করবেন, ওখানে আসলে এই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। আপনি দেয়ালে দেয়ালে আপনি কি লেখা আছে যে আবু সাঈদ আর মীর মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ, রাষ্ট্রের সংস্কার চাই, এরকম অনেক কথা লেখা আছে। হ্যাঁ, তো এই আকাঙ্ক্ষার প্রতিফলন যেন ঘটে একটা নির্বাচন আয়োজনের জন্যই শুধু যে এই বিপ্লব হয়েছে, এতগুলো মানুষ প্রাণ হারিয়েছে, এতগুলো মানুষ চোখ হাত পা হারিয়েছে, এমনটা আমি বোধ করি না। কারণ এই নির্বাচনের যদি আকাঙ্ক্ষার যদি থাকতো দেয়ালে দেয়ালে, এর কোনো লেখা নেই যে অনতি বিলম্বে নির্বাচন চাই, আশু নির্বাচন চাই, এরকম কোনো আকাঙ্ক্ষার প্রতিফলন আসলে দেয়ালে প্রতিফলিত হয় নাই, মিছিলে মিছিলে স্লোগানে এরকম আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। এজন্য আমরা মনে করি যে ডিসেম্বরের মধ্যেই সবগুলো দল এবং অংশীজন যদি ঐক্যমত্য পোষণ করে, তাহলে আমরা একটা সুষ্ঠু, স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে পারি যদি সবাই মিলে আমরা একমত পোষণ করতে পারি। আসলে আমাদের তফাতের বা অমিলের জায়গা খুব বেশি নয়। এটা হয়তো এরকম যে সরকার চাইছে সবাই যদি একমত হয় এটাকে জুন জুলাই পর্যন্ত এক্সটেন্ড করা যেতে পারে, আর বিএনপি সহ অন্যান্য আরো কিছু দল মনে করছে যে না, এটা ডিসেম্বরের মধ্যেই দিতে হবে কিংবা তারও আগে দিতে হবে। আসলে তফাতটা শুধুমাত্র 6 মাসের। এই 6 মাসের তফাত যে খুব বেশি বড় তফাত। আমরা ফ্যাসিস্ট রেজিমে লাস্ট 16 ইয়ার্সে আমরা তো আসলে রাজনৈতিক দলগুলো আন্দোলন করে সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজনের ব্যবস্থা করতে পারি নাই। এই জন্য আমি আশা করি যে আসলে সবাই মিলে একটা জায়গায় ঐকমত্যে পৌঁছানো সম্ভব এবং রাজনৈতিক দলগুলো পরিপক্কতার পরিচয় দেবে, প্রজ্ঞার পরিচয় দেবে এবং সহিষ্ণুতার পরিচয় দেবে, এবং আমাদের সবাই উচিত এই অন্তর্বর্তী সরকারকে এই বিষয়ে সহায়তা করা। জি, ব্যারিস্টার সানিয়া আব্দুল হক, আপনার কথায় কিন্তু আমি বিএনপির সাথে ঐক্যমতের কোনো সুর পেলাম না। সারোয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অনেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। আজও গাজীপুরের আবুল কাশেমের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল থেকেও এই দাবি তোলা হয়েছে। অন্যদিকে জাতিসংঘের অনুসন্ধান দলের রিপোর্টে কোনো দলকে নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে, সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি পূরণে আন্তর্জাতিক মহল কি বাধা হয়ে দাঁড়াবে এমন কোনো লক্ষণ দেখছেন কিনা? আপনাকে ধন্যবাদ। মানে রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের সবসময় একটা রিজার্ভেশন আছে, কারণ নিষিদ্ধ করার রাজনীতিটা আমরা জানি যেটা খুব ভালো না। কিন্তু এখানে যে কনটেক্সটটা সেটা আপনাকে একটু খেয়াল করতে হবে যে শুধুমাত্র এমন না যে জুলাই মাসে এখানে জাতিসংঘের হিসাব অনুযায়ী অন্তত 1400 মানুষকে হত্যা করা হয়েছে, শুধু ব্যাপারটা তা নয়। সেদিন কিন্তু গাজীপুরের কাশেম, যাকে আক্রমণ করা হয়েছিল এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং গতকাল তিনি নিহত হয়েছেন বা গতকাল তিনি মারা গেছেন। তো সেইখান থেকে স্বতঃস্ফূর্তভাবে এই দাবিগুলো কিন্তু উঠছে যে নিষিদ্ধ করার, এবং আমরা বিএনপির তরফ থেকেও কিন্তু অনেকবার দেখেছি তারা কিন্তু এক ধরনের কথা বলেছে তা না, তাদের এক এক নেতা এক এক ধরনের কথা বলেছেন। কেউ কেউ বলেছেন যে জনগণই শেষ পর্যন্ত দেখবে, কেউ কেউ বলেছেন যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সামনে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত নয় ইত্যাদি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নিষিদ্ধ আমরা করতে চাই কিনা এটা আরও ভেবে দেখতে হবে আমাদের। কিন্তু যেটা অবভিয়াস সেটা হচ্ছে যে আওয়ামী লীগের দলগতভাবে শাস্তি হতে হবে। এই দলগতভাবে শাস্তি হওয়ার প্রক্রিয়াটা আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না, এবং এটা কমপ্লিটলি সুটস উইথ দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে আপনি একটা দলকে তার যে তিনি যেমন গতকালকের ওই রিপোর্টেই কিন্তু বলা হয়েছে যে আওয়ামী লীগ এমনভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে একটা দল হিসেবে যে সেগুলো অনেকগুলো ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধের শামিল। তো আন্তর্জাতিক অপরাধের শামিল যদি হয় তো সেই দলকে আপনি দলগতভাবে শাস্তি দেবেন না? অবশ্যই আমি মনে করি দেওয়া উচিত, এবং সেই দলগত শাস্তিটা কী হবে সেটা আমরা আগেই বলতে চাই না। এটা 2013 সাল না যে আমরা শাহবাগে দাঁড়িয়ে বলবো যে ফাঁসি হচ্ছে শাস্তি, আমরা সেটা বলবো না। আমরা বলবো যে বিচারটা হওয়া উচিত। আর নিষিদ্ধের যে দাবি এটা হচ্ছে জনগণের তরফ থেকে স্বতঃস্ফূর্তভাবে উঠছে, সেটা আমি মনে করি যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো পরিস্থিতি এমন এবং সরকার যেহেতু অনেক ক্ষেত্রে অপরাধীদেরকে ধরতে পারছে না, এই কারণে মানুষ ক্ষোভের জায়গা থেকে অনেকগুলো দাবি তুলছে। কিন্তু আমরা যখন একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগকে কিন্তু শুধুমাত্র
কয়েকজন ব্যক্তিকে এটা শাস্তি দিলে হবে না, আওয়ামী লীগকে দলগতভাবে শাস্তি দিতে হবে এবং সেই শাস্তি কী হবে সেটা আমরা জনগণের কাছে জানতে চাইতে পারি। অনেক দল কিন্তু ইদানিং বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত, কারণ জনগণই সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগকে তারা ভোট দেবে কি দেবে না। আমি কিন্তু মনে করি যে এটা খুবই একটা বিপজ্জনক কথা। তার কারণ হচ্ছে জনগণ ইতিমধ্যেই